সো ওয়েলকাম ব্যাক। আমরা এর আগ পর্যন্ত অনেকগুলো ভিডিওর মাধ্যমে অনেক দূর পর্যন্ত এগিয়েছি। সো এই ভিডিওটাতে আমরা মূলত গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। সো তোমরা যদি কেউ এর আগের ভিডিওগুলো না দেখে থাকো, অনুরোধ থাকবে তোমরা আগের ভিডিওগুলো দেখে আসো, কারণ আগের ভিডিওগুলোতে অনেক ইম্পর্ট্যান্ট ম্যাটার নিয়ে আমরা আলোচনা করেছি। সো ওই ম্যাটারগুলো তোমার এই ভিডিওটাতে এই বিষয়গুলো বুঝতে অনেক বেশি সহায়ক হবে বলে আমি মনে করি। যদি না দেখে থাকো তবে ভিডিওগুলো দেখে আসতে তোমার জন্য বেশি ভালো হবে আই থিঙ্ক। সো চলো আজকের ভিডিও আমরা শুরু করতে পারি। সো আজকের ভিডিওটার মেইন কনসেপ্টটা হচ্ছে গতির সমীকরণ। সো গতির সমীকরণ বোঝার আগে আমাদের কিছু ফ্যাক্টর সম্পর্কে জানতে হবে বা কিছু চলক সম্পর্কে আমাদের একটু ধারণা লাভ করতে হবে। সবার আগে জিনিসটা হচ্ছে ইউ। ইউ দ্বারা আমরা কি প্রকাশ করি, ইউ প্রতীকটা দ্বারা আমরা কি মিন করি। ইউ দ্বারা বোঝা হচ্ছে আদি বেগ। আদি বেগ, আদি বেগ মানে কি? কোনো একটা বস্তু চলার সময় আদি মানে কি প্রথমে তার যে বেগ থাকে সেটাকে আমরা বলি হচ্ছে আদি বেগ। তারপরে ভি দ্বারা প্রকাশ করা হচ্ছে শেষ বেগ। শেষ বেগ, সো বস্তুটার চলতে চলতে একটা পর্যায়ে আমাদের ক্যালকুলেশন আমরা শেষ করলাম, ঠিক আছে? সো যেই মুহূর্তে আমরা আমাদের ক্যালকুলেশন সমাপ্ত করতে চাই সেই মুহূর্তে বস্তুটার যে বেগ, অ্যাকচুয়ালি শেষ বেগ মানে তুমি বুঝতে পারো শেষ সময় যে বেগ, সেই বেগটাকে আমরা বলি হচ্ছে শেষ বেগ। এ দ্বারা বোঝা হচ্ছে ত্বরণ। এ দ্বারা বোঝা হচ্ছে ত্বরণ, ঠিক আছে? আচ্ছা, এস দ্বারা বোঝা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত ক্রান্ত অ্যাকচুয়ালি অতিক্রান্ত দূরত্ব না, অতিক্রান্ত সরণ। অতিক্রান্ত সরণ বা শুধুমাত্র সরণ বললেও হয়, শুধুমাত্র সরণ। এস হচ্ছে সরণ। আর টি দ্বারা প্রকাশ করা হচ্ছে সময়, ঠিক আছে? সো এই পাঁচটা যে চলক আছে সেই চলক সম্পর্কে আমাদের ধারণা মোটামুটি হয়ে গেছে। ই হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে সরণ, টি হচ্ছে সময়, ঠিক আছে? আচ্ছা, এখন এই পাঁচটার মধ্যে আমরা পরস্পর রিলেশন করাবো, পরস্পর সম্পর্ক করাবো, যে কোনো চারটার মধ্যে সম্পর্ক করাবো। এর মধ্যে আমাদের যে কোনো তিনটার সম্পর্ক জানবো, তিনটা রাশির মান জানা থাকে, চতুর্থ রাশির আমরা মানটা বের করতে পারবো, ঠিক আছে? সো গতির যে সমীকরণগুলো আছে সেগুলো আমি লেখার চেষ্টা করছি। এটা কীভাবে আসলো সেটা আমি সম্পূর্ণভাবে লিখবো না, কারণ একটু ভিডিওটা বেশি লং হয়ে যাবে। জাস্ট তোমরা ওই কীভাবে আসে ওগুলো তোমাদের পরীক্ষাও আসে না, জাস্ট সমীকরণগুলো তোমরা বুঝতে পারো কিনা, সমীকরণের মধ্যে কোনটা কি মিন করে এটা বুঝতে পারাটা হচ্ছে মেইন কনসেপ্ট, ঠিক আছে? তো আশা করি আমি ওদের বুঝতে সক্ষম হব। তো এই গতির সমীকরণগুলো কখন ব্যবহার করা যাবে, ঠিক আছে? হ্যাঁ, আমি কিছু সমীকরণ লিখব, এগুলো কখন ব্যবহার করা যাবে সেটা আমরা একটু পরে আলোচনা করবো, সমীকরণ লিখে তারপর আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, সো আমরা প্রথমে গত ভিডিওটাতে আমরা একটা জিনিস জেনেছিলাম, সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ ত্বরণ মানে আমরা জেনেছিলাম হচ্ছে শেষ বেগ, শেষ বেগ বিয়োগ আদি বেগ। আমরা আগের ভিডিওটাতে আমরা এটা আলোচনা করেছি, ডিভাইডেড বাই টাইম বা সময়, ঠিক আছে? এটা আমরা জানতাম গত ভিডিও থেকে। সো এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা, ঠিক আছে? শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, আর আদি বেগকে প্রকাশ করা হয় ইউ দ্বারা, আর টাইমকে প্রকাশ করা হয় টি দ্বারা। সো এটা হচ্ছে এটার সমীকরণ। এই সমীকরণটা যদি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে কি দাঁড়ায়, যে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি, তাই না? তাহলে কি দাঁড়ায়, ভি ইকুয়াল টু ইউ প্লাস এইটি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের গতির প্রথম সমীকরণ। এটা হচ্ছে আমাদের গতির প্রথম সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে দ্বিতীয় সমীকরণটা আছে, আমি যে সমীকরণটা লিখছি, এই প্রথমটা তো কীভাবে আসলো আমি দেখালাম, দ্বিতীয় সমীকরণ কীভাবে আসলো এটা দেখানোর আমি খুব বেশি এটা প্রয়োজন মনে করছি না। এটা সমীকরণগুলো মনে রাখলেই তোমাদের মানটা তোমাদের মানে কাজ চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরেরটা কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। এটা হচ্ছে আমাদের গতির দ্বিতীয় সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, এখানে এসটা কি, এস হচ্ছে সরণ, ইউ হচ্ছে আদিবেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ, ঠিক আছে? আর টি হচ্ছে সময়। তারপরে যে সমীকরণটা আছে সেটাকে আমরা বলবো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, ঠিক আছে? এখানে ভিটা কি মিন করে, ভিটা মিন করে হচ্ছে শেষ বেগ, ইউটা মিন করে আদি বেগ, এটা হচ্ছে ত্বরণ, এসটা হচ্ছে সরণ। আমরা যেমনটা আগে বলছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা সমীকরণে চারটা রাশির মধ্যে তুলনা করা হয়, একটা দুইটা তিনটা চারটা রাশির মধ্যে তুলনা করা হয়। চারটা রাশির মধ্যে যে কোনো তিনটার মান আমাদের জানা থাকে তাহলে আমরা অপর মানটা বের করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের থার্ড সমীকরণ। এই তিনটে সমীকরণ এবং এই এ সমীকরণটা, অ্যাকচুয়ালি এ সমীকরণটাকে আমরা এখানে লিখতে পারি। সো এই চারটা সমীকরণ আমরা তখনই ব্যবহার করতে পারবো যখন, ঠিক আছে, একটা আমাদের রিজন থাকবে কখন আমরা এটা ব্যবহার করতে পারবো। যে কোনো ধরনের গতিকে কিন্তু আমরা এই সমীকরণগুলো ব্যবহার করতে পারবো না।
যেমন তো আমি হাঁটছি, রাস্তায় দিয়ে হাঁটছি, আমার এক এক সময় এক এক ধরনের বেগ হচ্ছে। সো এই ধরনের গতির ক্ষেত্রে আমি সমীকরণগুলো ব্যবহার করতে পারবো না। সো কোন সময় আমি সমীকরণগুলো ব্যবহার করতে পারবো সেটা আমি একটু ডান পাশে লিখে রেখেছি। ঠিক আছে, কখন ব্যবহার করতে পারবো? যখন কোনো একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে চলবে, হ্যাঁ, তার মধ্যে এ ত্বরণ থাকবে এবং এটা সমত্বরণ। সমত্বরণ মানে কি? সে যতক্ষণ চলতেছে তার ত্বরণ ততক্ষণ কিন্তু সেম আছে। আমরা অনেকগুলো এক্সাম্পল করবো, এক্সাম্পল করলে এগুলো আরো ভালোভাবে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হয়। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এ সমত্বরণ নিয়ে তাকে চলতে হবে। যদি এ সমত্বরণ নিয়ে চলে তবেই তার এই তিনটে সমীকরণ সে মানবে। ওকে, আচ্ছা। যদি সমত্বরণ নিয়ে না চলে অথবা ত্বরণ একটু পরপর পরিবর্তন হয়, বেগ একটু পরপর পরিবর্তন হয়, তবে কিন্তু তার এই সমীকরণগুলো সে মানবে না। ওকে, আমরা বেশ কিছু ম্যাথ করব। ঠিক আছে, তারপরে এই ব্যাপারগুলো নিয়ে আমরা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবো। এখন আমাদের আরেকটা সমীকরণ আছে, এটাকে বলা হয় এস ইকুয়াল টু ভিটি। এস দ্বারা হচ্ছে সরণ, ভি দ্বারা হচ্ছে বেগ, হ্যাঁ, আর টি দ্বারা হচ্ছে সময়। এই এই সমীকরণটা কখন বসবে? এখান থেকে এস এর সমীকরণ একটা আছে এস ইকুয়াল টু ইটি প্লাস হাফ ইটি স্কোয়ার, আবার একটা সমীকরণ আছে এস ইকুয়াল টু ভিটি। এই দুইটা সমীকরণ কিন্তু সরণেরই সমীকরণ, কিন্তু এই দুইটার ব্যবহার কিন্তু ভিন্ন। যখন আমাদের সমবেগে চলবে, ভি দ্বারা প্রকাশ করে বেগ, তাই না? বেগ, বেগ অ্যাকচুয়ালি হচ্ছে সমবেগ। তো সমবেগে যখন একটা বস্তু চলবে তখন সরণের সমীকরণটা কী হবে? ভিটি। অ্যাকচুয়ালি তুমি চিন্তা করো, সাপোজ হচ্ছে এখানে একটা মানুষ আছে, মানুষ, হ্যাঁ, মানুষটার বেগ হচ্ছে এইদিকে 2 ms ইনভার্স 1, 2 ms ইনভার্স 1 বেগে চলছে। ঠিক আছে, এখন তোমাকে জিজ্ঞেস করা হলো সে 10 সেকেন্ড পরে কোথায় যাবে, 10 সেকেন্ড পরে তার মানে তার সরণটা কত হবে। ঠিক আছে, এক্ষেত্রে কি হলো, 10 সেকেন্ড পর্যন্ত তার বেগটা কিন্তু সমান, তুমি বের করে ফেলতে পারো। সরণটা তুমি বের করবে অ্যাকচুয়ালি, তুমি জানো হচ্ছে তার বেগটা হচ্ছে v2 আর সরণ তোমাকে বলছে 10 সেকেন্ড, তার মানে হচ্ছে 20 মিটার। ঠিক আছে, তুমি এখানে বুঝতে পারলা যে এই সমীকরণটা, এই যে সরণের সমীকরণ, এই সমীকরণটা তখনই বসবে যখন আমাদের বস্তুটা একটা সমবেগে চলতে থাকবে। কিন্তু এটা কিন্তু একটা ডিফারেন্ট সমীকরণ। ঠিক আছে, আর এই তিনটে সমীকরণ কখন ব্যবহার করা যাবে? যখন বস্তুটার মধ্যে সমত্বরণ থাকবে। ঠিক আছে, আমরা এক্সাম্পল করলে আরও ভালোভাবে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবো। সো আমরা কয়েকটা এক্সাম্পল সলভ করি, তো তারপরে দেখবা যে ব্যাপারগুলো একটু বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা অধ্যায় শেষে আমরা অনেক বেশি উদাহরণ সলভ করবো, যাতে করে তোমাদের যে সমস্ত প্রবলেমগুলো থাকার কথা বা অধ্যায়ের মধ্যে থাকতে পারে সেগুলো তোমাদের মধ্যে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ মেইন কনসেপ্টগুলো কিন্তু এই ভিডিওটার মধ্যে আমি দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা, চলো আমরা কিছু উদাহরণ করি। তোমাদের বইয়ের উদাহরণগুলো আমি করবো, অন্য কোনো বাহিরের উদাহরণ করবো না। তো তোমাদের বইয়ের প্রথম যে উদাহরণটা আছে সেই উদাহরণটাকে তাতে বলা আছে আর কি, একটা গাড়ি 1 মিনিটে, কি বলা হয়েছে, একটি গাড়ি গাড়ি কি করছে 1 মিনিটে, আচ্ছা 1 মিনিটে, প্রশ্নটা একটু আগে লিখে ফেললে ভালো হতো। আচ্ছা, এবার তোমরা 10 সেকেন্ড একটু টেনে দেখতে পারো। স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা, তোমার কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিয়েছে যে স্থির অবস্থা। ঠিক আছে, অবস্থা থেকে, ঠিক আছে, বেড়ে, অ্যাকচুয়ালি গাড়ির বেগ, হ্যাঁ, গাড়ির বেগ, তুমি বুঝতে পারছো কিনা আমি ঠিক জানি না। গাড়ির বেগ, অ্যাকচুয়ালি গাড়ির বেগ 1 মিনিট স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার পার আওয়ারে হলো, আওয়ার হয়েছে, হ্যাঁ, এটা হয়েছে। সো বলছে যে গাড়িটির ত্বরণ কত, গাড়িটির ত্বরণ কত, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার লিখবো আমরা। তো আমি আবার কোশ্চেনটা পড়ি। একটি গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে আর কি, হ্যাঁ। এখন বলছে তোমাদের গাড়িটির ত্বরণ কত। এখন তুমি সবার আগে যে জিনিসটা করবা, যে ইনফরমেশনগুলো তোমাকে দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো আগে লিখে ফেলবা। তোমাকে কি দেওয়া আছে? তোমাকে টাইমটা দেওয়া আছে, এটা হচ্ছে 1 মিনিট। যেহেতু মিনিট এটা কোনো এসআই একক না, সুতরাং তুমি সেকেন্ডে নিয়ে যাবা, যেটা তোমার এসআই একক। ঠিক আছে, আচ্ছা, আরেকটা ইনফরমেশন তোমাকে দেওয়া আছে স্থির অবস্থা, তার মানে কি ইউ আদিবেগটা হচ্ছে 0 ms ইনভার্স 1। আদিবেগ যদি 0 হয় তবেই সেটা গাড়িটা স্থির অবস্থায় ছিল আগে, প্রথমে। ঠিক আছে, আদিবেগ মানে প্রথমে বেগ। সো ইউটা কি 0 ms ইনভার্স 1, বেড়ে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে তার ভিটা কি হলো, বলছে যে মানে শেষ বেগটা কি হলো, 60 কিলোমিটার পার আওয়ার। কিন্তু একটা জিনিস তুমি লক্ষ্য করো, 60 কিলোমিটার পার আওয়ার এটা কিন্তু কোনো এসআই একক না, কিলোমিটার এসআই একক না, ঘন্টাও কিন্তু এসআই একক না। আর কি দূরত্বের বা স্মরণের এসআই একক হচ্ছে মিটার, আর সময়টা হচ্ছে সেকেন্ড। তো তোমাকে এটা কি করতে হবে, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। মিটার পার সেকেন্ডকে কনভার্ট করতে হলে তুমি কীভাবে করবা,
সেটা হচ্ছে 60 ইন্টু 1000, ধীরে ধীরে মিটারে কনভার্ট হয়ে গেল। আর এখানে ঘন্টা কত, ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড হয়ে গেল, এটা মিটার হয়ে গেল। 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, আর এখানে 60 কিলোমিটার সমান 60 ইন্টু 1000 মিটার। সো এটা মিটার পার সেকেন্ডে চলে আসলো। এখন তুমি কাটাকাটি করে যেটা পাবা সেটাই আমি একটু ক্যালকুলেটারে করে ফেলি। 60 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600। সো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 16.67, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আমাদের ভিটা কি 16.67 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আর কোনো কি কিছু দেওয়া আছে? আর কিছু দেওয়া নেই। আমাদের জানতে চাইছে কি এ এর মানটা কত, এ এর মানটা কত। ঠিক আছে, আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পারছো। সো আমরা আগের ভিডিওটাতে এই ভিডিওটার প্রথম অংশে দেখেছিলাম যে প্রত্যেকটা সমীকরণ 4টা করে প্রতীককে পরস্পর সংযুক্ত করেছে। ঠিক আছে, এর মধ্যে 3টা জানতে পারলে অপরটা বের করা যায়। এখানে দেখো আমরা 3টা সম্পর্কে জানি, অপর যেটা আছে সেটা বের করতে হবে। সো আমরা প্রথম যে সমীকরণটা আছে সেই সমীকরণটা লিখতে পারি v ইকুয়াল টু ইউ প্লাস এটি। হ্যাঁ, এখন আমাদের জানতে চাইছে কি এ। হ্যাঁ, সো আমরা এখানে এটাকে আলাদা করে ফেলতে পারি, অথবা এর মানটা, সবগুলো মান লিখে এর মানটা বের করতে পারি। সো আমি সবগুলো মানটা লিখে ফেলি। এখানে এটা আসে কি 16.67, ঠিক আছে, ইকুয়াল টু ইউর মানটা ছিল কি 0। সো আমরা এটাকে 0 লিখলাম, 0 প্লাস এ ইন্টু টি এর মানটা কত ছিল, টি এর মানটা হচ্ছে 60। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমাদের কি দাঁড়ালো 60 এ ইজ ইকুয়াল টু 16.67। আচ্ছা, এখন এর মানটা কত আসবে, এর মানটা হবে 60.67 ডিভাইড বাই 60। ঠিক আছে, আচ্ছা, সো এখন আমি যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমার যে মানটা আসবে সেটা হচ্ছে 0.0278 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এটা হচ্ছে আমার যে ত্বরণ আছে ত্বরণটার একক, মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এগুলো সম্পর্কে আরও আলোচনা হবে, বিস্তারিত আলোচনা হবে। সো আমরা প্রথম যে উদাহরণটা আছে সেই উদাহরণটা আমরা কমপ্লিট করে ফেললাম। বইয়ের সাথে কিন্তু আমাদের উত্তরটাও মিলে গেছে। আচ্ছা, বইয়ে যেভাবে লেখা আছে 0.278 মিটার পার সেকেন্ড ইনভার্স, এই দুটো কিন্তু একই জিনিস, সেম জিনিস। ঠিক আছে, আমি যদি এটাকে স্ল্যাশটা না দিই তাহলে এটা এইভাবে লিখতে হয়। ঠিক আছে, আচ্ছা, তুমি ইচ্ছা করলে স্ল্যাশ দিয়ে লিখতে পারো, ইচ্ছা করলে এইভাবে লিখতে পারো, তোমার উপর আপ টু ইউ। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলো আমরা সেকেন্ড যে উদাহরণটা দেওয়া আছে তোমাদের বইয়ে সেই উদাহরণটা নিয়ে আলোচনা করি। সেকেন্ড উদাহরণটা হচ্ছে, আচ্ছা, এখানে প্রথমে বলা হয়েছে একটি গাড়ি সে কি করছে, গাড়িটা 60 মাইল পার আওয়ার, 60 মাইল পার আওয়ার বেগে চলন্ত ছিল সে। হ্যাঁ, বেগে চলন্ত। ঠিক আছে, এখন কি হলো, হঠাৎ করে তার ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে। আমি এত কিছু লিখলাম না, ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে, গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে গাড়িটি থামতে 5 মিনিট সময় নিল। তোমরা জানো যে গাড়ির মধ্যে যখন ইঞ্জিনটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু একদম সাথে সাথে থেমে যায় না, একটু কিছুক্ষণ পরে থামে। ঠিক আছে, আচ্ছা, সময় নেয়। এখন বলবো যে মন্দন কত। মন্দন মানে আমরা কি জানতাম, মন্দন মানে আমরা জানতাম হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ঠিক আছে, আচ্ছা, এখন চলো আমরা দেখি আমাদের কি কি জিনিস দেয়া আছে। সো প্রথমে দেয়া আছে কি, তার বেগটা কত ছিল, তার বেগটা ছিল হচ্ছে ভিটা কত ছিল 60 মাইলস পার আওয়ার। ঠিক আছে, আমেরিকাতে বিশেষ করে গাড়ির বেগগুলো মাইলে মাপা হয়, আমরা যেমন কিলোমিটারে মাপি, ওরা মাইলে মাপে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো এখানে কিন্তু মাইলটা কিন্তু আমাদের এসআই একক না, সবার আগে কিন্তু আমাদের সবগুলো এককে এসআই এককে বানাতে হবে। ঠিক আছে, আমরা জানি কি 1 মাইল সমান সমান, আমরা এটা জানি 1 মাইল সমান সমান 1.6 কিলোমিটার। ঠিক আছে, 1.6 কিলোমিটার। সো আমরা উপরের এটাকে 60 ইন্টু 1.6, এটা দ্বারা আমরা কিলোমিটার করলাম। এখন 60-র সাথে যদি 1.6 গুণ করে দিই তাহলে এটা কিলোমিটার হয়ে গেল। কিলোমিটারের সাথে যদি আবার 1000 গুণ দিয়ে দিই তাহলে এটা মিটার হয়ে গেল। উপরে আমরা মিটার করে ফেললাম, নিচে 3600। 1 ঘন্টা, নিচে 1 ঘন্টাকে আমরা সেকেন্ডে রূপান্তর করে ফেললাম। ঠিক আছে, আশা করি ব্যাপারটা তুমি বুঝতে পারছো। সো এখন কি হয়ে গেল, উপরে মিটার হয়ে গেল, নিচে হয়ে গেল সেকেন্ড, মিটার হয়ে গেল উপরে, নিচে হয়ে গেল সেকেন্ড। সো এটা আমরা ক্যালকুলেশন করে যা পাবো সেটা হচ্ছে আমাদের শেষ বেগের মান। ওকে, আচ্ছা, আমরা শেষ বেগের মানটা বের করি ক্যালকুলেশন করে। 60 ইন্টু 1.6, ঠিক আছে, আচ্ছা, ইন্টু 1000 ডিভাইডেড বাই
3600। সো আমাদের যে অ্যান্সারটা আসে সেই অ্যান্সারটা হচ্ছে 26.8। আচ্ছা, তাহলে আমাদের কি আসে 26. আচ্ছা, তোমাদের বইয়ে 26.8 আছে, কিন্তু আমি যখন ক্যালকুলেশন করলাম তখন আমার কাছে আসলো যে 26.67। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই মানগুলো খুবই কাছাকাছি। ঠিক আছে, আমি ইচ্ছে করলে যে কোনোটাই লিখতে পারি। আমি তোমাদের বইটাই লিখলাম, না বইটা লিখবো না, না বইটা লিখবো না। আমি যে ক্যালকুলেশন করে যেটা আসছে সেটা আমি লিখি। ঠিক আছে, 67 মিটার সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের ভি এর মানটা দেওয়া ছিল। আর বলছে যে চলন্ত বেগে যে গাড়িটি থামতে 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 মানে কি? আচ্ছা, অ্যাকচুয়ালি এটা ভি এর মানটা, এটা হচ্ছে ইউ এর মান, আদি বেগ, প্রথমে যে বেগটা ছিল তার। এখন সে কি করলো, লাস্টে কি হয়েছে, গাড়িটা থামছে। থামছে মানে কি? শেষ বেগ, শেষ বেগটা কত হয়ে যাবে, 0 m/s1। গাড়িটা থেমে গেছে। হ্যাঁ, এখন তোমাকে সময় দেওয়া আছে কত, 5 মিনিট লাগছে তার। 5 মিনিট লাগছে, তো 5 × 60 সেকেন্ড, 5 × 6 = 30, 300 সেকেন্ড। ঠিক আছে, আর তোমার কাছে চাইছে কি, এর মানটা চাইছে। তোমরা জানো যে মন্দন এবং ত্বরণ দুইটা কিন্তু পরস্পরের সাথে খুব বেশি সম্পর্কিত, তাই না? ত্বরণ হচ্ছে, মন্দনটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ঠিক আছে, চলো আমরা বের করে ফেলি অ্যান্সার। আচ্ছা, অ্যান্সারটা, আচ্ছা, তাহলে আমরা প্রথম সূত্রে কি জানতাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। হ্যাঁ, সেম ওয়েতে আমরা লিখে ফেলি ভি এর মানটা কত ছিল, ভি এক্ষেত্রে ভি এর মানটা কিন্তু 0 হয়ে গেল, কারণ শেষ বেগটা 0, গাড়িটা থেমে গেছে। ঠিক আছে, আর ইউ এর মানটা কত, 26.67। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি, ইউ এর মানটা, আচ্ছা ইউ এর মানটা ছিল 26.67 প্লাস এর মানটা আমরা বের করব, আর সময় লাগছে 300। তাহলে আমরা যদি একটু পিস করে ফেলি, তাহলে কি হবে, 300 এ ইজ ইকুয়াল টু -26.67। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এর মানটা বের করবো কি হবে, -26.67 ডিভাইডেড বাই 300। ওকে, আচ্ছা, এখন যদি আমরা একটু ভাগ করে ফেলি, তাহলে আমার যে মানটা আসবে সেই মানটা হচ্ছে 0. a ইজ ইকুয়াল টু -0.089। ঠিক আছে, তো তোমার ত্বরণের মানটা কত আসলো, ত্বরণের মানটা আসলো -0.089। তুমি জানো যে ঋণাত্মক ত্বরণই কিন্তু মন্দন। তো তুমি অ্যান্সারটা কীভাবে লিখবা, আমি আগেও বলেছিলাম, তুমি হয় লিখতে পারো ঋণাত্মক, মানে গাড়িটির ত্বরণ, গাড়িটির ত্বরণ, ত্বরণ কত, 0.-0.089 ms ইনভার্স টু। এখানে কিন্তু তোমাকে দিতেই হবে ms। আচ্ছা, অ্যাকচুয়ালি তোমাদের বই যেভাবে লেখা আছে আমি সেভাবে লেখার চেষ্টা করি। এবার এটা কিন্তু তোমাকে দিতে হবে, কিন্তু তোমার মার্ক কাটা যাবে। তুমি প্রথমত এইভাবে লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো গাড়িটির মন্দন, মন্দন, মন্দন 0.089 ms। এখানে তুমি মন্দন লেখার পরে মাইনাস কেন দিলা না, কারণ হচ্ছে মন্দন দ্বারা যে একটা মাইনাস, এই মাইনাসটি কিন্তু মন্দন দ্বারাই বোঝায় ফেলে, তাই না? সো সেক্ষেত্রে আমাদের এক্সট্রা করে আর মাইনাস দেওয়া দরকার হয় না। ঠিক আছে, আচ্ছা, আমি যদি এইভাবে বলতাম গাড়িটির ঋণাত্মক ত্বরণ 0.089, এখানে যে ঋণাত্মক ত্বরণ বলে আবার মাইনাস একটা দিই, তাহলে কিন্তু ব্যাপারটা আমাদের সঠিক সেন্স দিচ্ছে না। ঠিক আছে, আশা করি তোমরা এই উদাহরণটাও বুঝতে পারছো। সো আমাদের নেক্সট উদাহরণ এবং লাস্ট উদাহরণ, আমরা এরপরে আমরা পড়ন্ত বস্তু সূত্র সম্পর্কে জানবো, এরপরে আমরা অনেকগুলো উদাহরণ করবো। ঠিক আছে, সো এই ভিডিওর লাস্ট উদাহরণ যেটা, সেই উদাহরণটা সম্পর্কে আমরা একটু জানবো এখন। আচ্ছা, সো লাস্ট উদাহরণের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটি বুলেট, একটি বুলেট কি করছে, সেটা একটি বুলেট, বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে, পার সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালের মাঝে, আচ্ছা ছুটে, আচ্ছা বেগে, বেগে ছুটে একটি দেয়ালের মাঝে, দেয়ালে, তোমরা ইচ্ছে করলে ভিডিওটা একটু টেনে দিতে পারো 10 সেকেন্ড, দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, ঢুকতে পেরেছে। প্রশ্নগুলো দেখলে তোমার কি একটু কিছু মাথা কাটাতে হবে, কারণ অনেক কিছুই হাইডেনলি দেয়া থাকে। যেমন তোমার আগের উদাহরণটাতে কি ছিল, যে গাড়িটা থামতে 5 মিনিট সময় লাগে, এটা হাইডেনলি দেওয়া আছে, গাড়িটা থেমে গেছে, থেমে যাওয়া মানে কি, তার শেষ বেগটা 0 হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, সো এই অঙ্কগুলোর মধ্যে কিছু কিছু জিনিস একটু হিডেনলি দেওয়া থাকে, বা তোমাকে এটা খুঁজে নিতে হয়। ঠিক আছে, আচ্ছা, ঢুকতে পেরেছে। সো বুলেটটির মন্দন কত, মন্দন কত, মন্দন কত? হাতের লেখা মোটামুটি খুব বেশি ভালো না, তাও লেখার চেষ্টা করছি। সো এখানে দেখো তোমাকে কি কি জিনিস দেওয়া আছে। সবার আগে তোমাকে দেওয়া আছে হচ্ছে একটি বুলেট,
এত বেগে ছুটে আসছে, মানে কি তার আদি বেগটা ছিল এত, তাই না? আদি বেগটা কি, ইউ ইকুয়াল টু কি ছিল 1.5 কিলোমিটার পার সেকেন্ড। এখন দেখো, আগে আমরা কি করলাম, আগে আমাদের ছিল হচ্ছে মাইল পার আওয়ার বা কিলোমিটার পার আওয়ার, ওটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিছি। কিন্তু এখন দেখো একটা কিন্তু কমপ্লিট করা আছে, সেকেন্ডে কিন্তু দেয়া আছে একটা, কিন্তু উপরেরটা কি সেকেন্ডে না। সো উপরেরটাকে আমরা জাস্ট গুণ করবো কি দিয়ে, 1.5 ইন্টু 1000। যেহেতু নিচে কোনো আওয়ার নাই বা এখানে কোনো আওয়ার নাই, অ্যাকচুয়ালি স্ল্যাশটা দিয়ে নিচেই বুঝায়, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এখানে কোনো আওয়ার নাই সেহেতু আমরা এটাই কোনো কিছু করবো না, এটা ওয়ান সেকেন্ড, ঠিক আছে? 1 সেকেন্ডে এত কিলোমিটার যায়, এটা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। সো নিচে কি 1 সেকেন্ড, আর উপরে ছিল মিটার 1 সেকেন্ড। ওকে, এখানে আমরা ওয়ানটা না দিলেও পারতাম, ঠিক আছে? তাহলে আমাদের ম্যাটারটা কি দাঁড়ালো, 1500 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, এটা হচ্ছে আমাদের ইউ। এবং দেখো হিডেনলি যে জিনিসটা দেওয়া আছে, বেগে ছুটে একটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে মানে কি 10 সেন্টিমিটার যাওয়ার পরে তার বেগটা জিরো হয়ে গেছে, এটা বুঝে নিতে হবে। 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে মানে কি 10 সেন্টিমিটার যাওয়ার পরে সে জিরো হয়ে গেছে, আর ঢুকতে পারছে না, তার বেগটা জিরো হয়ে গেছে। তাহলে আমরা ভি পেলাম কি 0 এমএস ইনভার্স 1। একটা জিনিস দেখো, এস আমরা পেলাম, সে দেয়ালের মধ্যে ঢুকলো, হ্যাঁ ঢুকলো কতটুকু, 10 সেন্টিমিটার। সো এস পেলাম আমরা 10 সেন্টিমিটার। সো 10 সেন্টিমিটারকে আমরা কি লিখতে পারি, 0.1 মিটার লিখতে পারি, তাই না? আচ্ছা, সো আমরা এই তিনটা জিনিস পেয়ে গেছি। আমাদের যেটা জানতে চাইছে সেটা হচ্ছে এ বা ত্বরণ জানতে চাইছে। সো চলো এটার জন্য আমরা কি করতে পারি সেটা আমরা একটু খেয়াল করে দেখি। হ্যাঁ, আচ্ছা, সো আমরা একটা সমীকরণ জানতাম, গতির একটা সমীকরণ, এটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। তোমাদের বইটা মাইনাস দেওয়া আছে, কোনো চিন্তার কোনো কারণ নাই, আমি যেভাবে করছি সেভাবে করার চেষ্টা করো, লাস্টে একবার উত্তর একই আসে, ঠিক আছে? কিন্তু আমি যেভাবে করছি সেটা হচ্ছে সহজ পদ্ধতিতে আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো, ঠিক আছে? তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারবে। বই একটু ক্রিটিক্যাল ওয়েতে করছে, তোমরা যদি ওইটা বুঝতে পারো নো প্রবলেম, ওইভাবে করতে পারো, ঠিক আছে? কিন্তু অ্যান্সার কিন্তু দুই ক্ষেত্রেই সমান আসবে। আচ্ছা, সো এখানে কি দেখো, ভি এর মানটা কিন্তু জিরো হয়ে যায় আগেই, এটা কিন্তু আমাদের আগেই জিরো হয়ে যায়, কারণ আমরা এটা জানি ভি এর মানটা জিরো। তাহলে আমরা লিখতে পারি 0 ইকুয়াল টু ইউ এর মানটা কত ছিল 1500, এটার উপর ছিল স্কোয়ার, ইউ স্কোয়ার যেহেতু, প্লাস 2 ইন্টু এর মানটা আমরা জানতে চাই, এ ইন্টু 0.1, কারণ এস এর মানটা ছিল আমাদের 0.1, ঠিক আছে? তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়ায়, সেটা হচ্ছে 0.2 এ ইজ ইকুয়াল টু 1500 স্কোয়ার। 1500 স্কোয়ার করলে কত হয়, আমি একটু ক্যালকুলেটারে করে দেখছি। 1500 স্কোয়ার করলে আমাদের বিশাল বড় একটা মান আসে, আমি মানটা লেখার চেষ্টা করছি, 225, তারপরে 4টা জিরো, 1 2 3 4টা জিরো, ঠিক আছে? 225 4টা জিরো। আচ্ছা, তাহলে আমাদের এর মানটা কত আসে, এর মানটা হচ্ছে 225, 1 2 3 4টা ডিভাইড বাই 0.2। এটাকে যদি আমরা 0.2 দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের মানটা আসে হচ্ছে 1125, তারপর 4টা জিরো। তাহলে আমাদের মান, আচ্ছা অ্যাকচুয়ালি এটা কিন্তু মাইনাস হবে, তাই না? এখানে কিন্তু মাইনাস হবে, আমি কিন্তু ভুলে এটা মাইনাসটা দিতে ভুলে গেছি। আচ্ছা, তাহলে কি হবে, -1125, 1 2 3 4টা জিরো, এমএস ইনভার্স 2। এখন দেখো তুমি কি লিখবা, এখন হচ্ছে মন্দন চাইছে, সো তুমি এভাবে লিখতে পারো, ত্বরণ ইকুয়াল টু -1125 0000 এমএস ইনভার্স 2, ঠিক আছে? অথবা মন্দন লিখতে পারো, মন্দন ইকুয়াল টু, এখানে কিন্তু মাইনাস হবে না তাহলে, কারণ মন্দনের দ্বারাই আমরা একটা মাইনাস মিন করে ফেলতেছি, তাই না? তাহলে 1125, 1 2 3 4টা এমএস ইনভার্স 2, অথবা তুমি এমএস ইনভার্স 2টাকে এইভাবে লিখতে পারো, ঠিক আছে? এমএস ইনভার্স 2 লিখতে পারো এম এস স্কোয়ার, ওকে? এটা তুমি লিখতে পারো, স্ল্যাশ যারা নিচে বোঝায়, তাই না? আচ্ছা, তোমাদের এটা কিভাবে এটা হয় এটা একটু বোঝাচ্ছি। সাপোজ ধরো তোমরা এটা সূচকথায়, গণিতের সূচকথায় এটা তোমরা ভালো করে জানবা। সাপোজ ধরো হচ্ছে 2 ইনভার্স 3, এটা দ্বারা বোঝায় 1/2 এটা দ্বারা এটা বোঝায়, তোমার সূচকথায় আরও ভালো করে বুঝতে পারবা। সো এখানে দেখো ইনভার্স 2 দ্বারা কি বোঝায়, ইনভার্স 2 দ্বারা বোঝায় এস ইনভার্স 2, মানে হচ্ছে 1/s স্কোয়ার, এটা বোঝায় এস ইনভার্স 2 ইকুয়াল টু এস ইনভার্স 2, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা বোঝায়। হ্যাঁ, সো এটাকে আমরা কি করলাম, এটা অ্যাকচুয়ালি কি ছিল, এম এস ইনভার্স 2 মানে কি ছিল, এম এর সাথে এস ইনভার্স 2 গুণ আকারে আছে, তো এটাকে তুমি 1 ইন্টু এম, তাই না? এম ডিভাইডেড বাই, এই ব্যাপারটা হয়, তাই না? আমি আবার একটা যদি উদাহরণ দিই, 3 ইন্টু 2 ইনভার্স 4, এটা কি হবে, 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4। হ্যাঁ, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এটা এক্ষেত্রে কি হবে,
এম এস ইনভার্স টু ইজ ইকুয়াল টু কী হবে, এম এস স্কোয়ার। ঠিক আছে, সো এই স্কোয়ারটা কি মানে এই জিনিসটা কি প্রকাশ করা হয় কীভাবে, এম স্ল্যাশ দিয়ে স্কোয়ার। এই জিনিসটা করা যায়, যেমন 3/2কে তুমি, আচ্ছা 3/2 এটাকে তুমি লিখতে পারো, এই জিনিসটাকে তুমি লিখতে পারো 3/2, এভাবে তুমি লিখতে পারো। সো এভাবে কিন্তু এই জিনিসটা দেখছে, এভাবে কিন্তু এই জিনিসটা আসছে, অ্যাকচুয়ালি দুইটা জিনিস কিন্তু সেম। ঠিক আছে, সো তোমরা বুঝে ফেললা যে ত্বরণ হচ্ছে এত এবং মন্দন হচ্ছে এত। তো আশা করি এইটুকু ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নেই, কোনো অসুবিধা হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের চেষ্টা করবো যে তোমাদের এটার জন্য কোনো সফট ক্লাস দেওয়া যায় কিনা। তো আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছিলে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ থাকলো। তোমরা আশা করি সম্পূর্ণ ব্যাপারটি সম্পর্কে তোমরা খুব ভালো ধারণা রেখেছো, এত নিতে পেরেছো অ্যাকচুয়ালি। এর পরবর্তী ভিডিওতে আমরা পরন্ত বস্তুর সূত্র সম্পর্কে আলোচনা করব এবং অধ্যায় শেষে আমরা কিছু ম্যাথমেটিক্যাল সলভ করব, কিছু প্র্যাকটিস করব, যাতে করে তোমরা এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা এটা অ্যান্সার করতে পারো। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, বাই, আল্লাহ হাফিজ।